নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি শাহজাহান সিরাজ, সহকারী শিক্ষক, প্রগ্রেসিভ মডেল স্কুল। আজকে আলোচনা করব তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের ৩য় অধ্যায় বল থেকে। প্রথমেই জানবো আমরা বল কি। বল হলো যা ক্রিয়া করে স্থির বস্তুকে গতিশীল করে বা করতে চায়, অথবা গতিশীল বস্তুর গতির পরিবর্তন করে বা করতে চায় তাকে বল বলে। কি বললাম? যা স্থির বস্তুকে ক্রিয়া করে গতিশীল করে বা করতে চায়, অথবা গতিশীল বস্তুর গতির পরিবর্তন করে বা করতে চায় তাকে বল বলে। পরের কোশ্চেন হলো নিউটনের গতির সূত্র। নিউটনের গতির সূত্র আমরা জানবো যে নিউটনের গতির সূত্র কি। 1687 সালে স্যার আইজ্যাক নিউটন বস্তুর ভর, গতি এবং বল এই তিনটা বিষয়ের উপর নির্ভর করে তিনটি সূত্র দিয়েছেন। এই তিনটি সূত্রই হলো নিউটনের গতির সূত্র। কি বললাম? 1687 সালে স্যার আইজ্যাক নিউটন বস্তুর ভর, গতি এবং বলের মধ্যে সম্পর্ক স্থাপন করে তিনটি সূত্র প্রদান করেছেন। এই তিনটি সূত্রই নিউটনের গতি বিষয়ক সূত্র নামে পরিচিত। আমরা প্রথম সূত্র দেখব। নিউটনের গতির প্রথম সূত্রটা কি? নিউটনের গতির প্রথম সূত্র, নিউটনের গতির প্রথম সূত্রটি লিখো। এরকম কোশ্চেন হতে পারে। বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে চলতে থাকবে। এটা হলো নিউটনের গতির প্রথম সূত্র। বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে চলতে থাকবে। এই সূত্র থেকে আমরা বলতে পারি আজকে যে বস্তুটা যে জায়গায় আছে 10 বছর 20 বছর পরেও বস্তুটা ওই জায়গাতেই থাকবে যদি বাহ্যিক বল প্রয়োগ করা না হয়। অর্থাৎ বস্তুর আদি অবস্থান আর শেষ অবস্থান একই হবে, অর্থাৎ আদি বেগ আর শেষ বেগ একই। সুতরাং যদি কেউ তোমাদেরকে জিজ্ঞাসা করে যে নিউটনের গতির প্রথম সূত্র থেকে তুমি কি জানলা, आंसर হবে বস্তুর আদি বেগ এবং শেষ বেগ পরস্পর সমান, অর্থাৎ আদি বেগ আদি বেগ শেষ বেগ v। এটা নিউটনের গতির প্রথম সূত্র থেকে জানলাম। এটা একটা প্রশ্ন হইতে পারে যে নিউটনের গতির প্রথম সূত্রটি প্রমাণ করো। এটা আমরা পরবর্তীতে যে আলোচনা করব সেটা তোমাদের রেডি দিয়ে রাখলাম। কি? নিউটনের গতির প্রথম সূত্রটি আলোচনা প্রমাণ করো। যদি এই ধরনের কোশ্চেন হয় তাহলে তোমাকে প্রমাণ করতে হবে u = v। এটা যদি তুমি দেখাইতে পারো তাহলে নিউটনের গতির প্রথম সূত্রটা প্রমাণ হয়ে যাবে। এখানে আরেকটা কোশ্চেন হইতে পারে যে বাহ্যিক বল প্রয়োগ না করলে বস্তুর অবস্থানের পরিবর্তন হয় না, ব্যাখ্যা করো। आंसर একটাই, বস্তুর অবস্থানের পরিবর্তন হয় না মানে বস্তুর আদি বেগ আর শেষ বেগ পরস্পর সমান, অর্থাৎ u = v। সুতরাং নিউটনের গতির প্রথম সূত্র থেকে দুইটা কোশ্চেন হইতে পারে। একটা কোশ্চেন হলো নিউটনের গতির প্রথম সূত্র প্রমাণ করো, অথবা আরেকটা কোশ্চেন হলো যে বাহ্যিক বল প্রয়োগ না করলে বস্তুর অবস্থানের পরিবর্তন হয় না। এই দুইটা কোশ্চেনের आंसर আমরা আরেকটু পরে যে আলোচনা করব নিউটনের গতির দ্বিতীয় সূত্র আলোচনা করার পরে। তারপরে কোশ্চেন দুটো আমি আগে বলে রাখলাম, খেয়াল রাখবেন। নিউটনের গতির প্রথম সূত্র থেকে দুইটা বিষয়ের ধারণা পাওয়া যায়, অবজেক্টিভ আসতে পারে। নিউটনের গতির প্রথম সূত্র থেকে কয়টা বিষয়ের ধারণা পাওয়া যায়? দুইটি বিষয়ের ধারণা পাওয়া যায়। কি কি? এক নম্বর হলো বল, দুই নম্বর হলো জড়তা।
পারে, স্যার নিউটনের গতির প্রথম সূত্র থেকে বল এবং জড়তা সম্পর্কে কিভাবে ধারণা পাওয়া গেল? দেখো, নিউটনের গতির প্রথম সূত্রের মধ্যে আমরা বলেছি বাহ্যিক বল প্রয়োগ না করলে বস্তুর কি হয় না, অবস্থানের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ স্থির বস্তু চিরকাল স্থির থাকবে আর গতিশীল বস্তু সুষম গতিতে চলবে। তাহলে এই যে বাহ্যিক বল, বলের কথাটা কিন্তু নিউটনের গতির প্রথম সূত্র থেকে এসেছে, যদিও আমি আলোচনার শুরুতে বলের সংজ্ঞাটা দিয়ে দিয়েছি, কিন্তু এই বল সম্পর্কে আমরা প্রথম ধারণা পেয়েছি নিউটনের গতির প্রথম সূত্র থেকে। আরেকটা বিষয় বলেছিলাম, সেটা হলো জড়তা, যে বল এবং জড়তা এই দুইটা বিষয়ে ধারণা পাওয়া যায়। জড়তা কিভাবে, প্রথম সূত্র থেকে আমরা জড়তা সম্পর্কে কিভাবে ধারণা পাই? জড়তার সংজ্ঞার মধ্যে বলা আছে বস্তু যে অবস্থায় আছে চিরকাল ওই অবস্থা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম বা প্রবণতা তাকেই জড়তা বলা হয়। বস্তু যে অবস্থা আছে চিরকাল ওই অবস্থা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম বা প্রবণতা তাই জড়তা। দেখো, নিউটনের গতির প্রথম সূত্র আমরা বলেছি বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে এবং গতিশীল বস্তু সুষম গতিতে চলতে থাকে, অর্থাৎ যে বস্তুটা স্থির আছে সারা জীবন সে স্থির থাকবে, যে বস্তু গতিশীল আছে সে গতিশীলই থাকবে। তাহলে এটা জড়তার ডেফিনিশনের মধ্যে সংজ্ঞার মধ্যে পড়ে যায়। সুতরাং এই হিসেবে আমরা বলতে পারি যে জড়তার ধারণাটা আমরা বল থেকে পেয়েছি। সুতরাং তাহলে আমরা বলবো যে নিউটনের গতির প্রথম সূত্র থেকে দুইটা বিষয় ধারণা পাওয়া যায়, একটা হলো বল আর একটা হলো জড়তা। এখন আমরা জড়তা নিয়ে আলোচনা করব। জড়তা কি? জড়তার সঙ্গে একটু আগে আমি বলে দিয়েছি। জড়তা হলো বস্তু যে অবস্থা আছে চিরকাল ওই অবস্থা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম বা প্রবণতা তাকে জড়তা বলা হয়। জড়তা দুই প্রকার। জড়তা কত প্রকার? জড়তা দুই প্রকার। এক নম্বর হলো স্থিতি জড়তা, দুই গতি জড়তা। জড়তার মধ্যে আরেকটা কথা বলে রাখা দরকার, জড়তা ডিপেন্ড করে, জড়তা নির্ভর করে বস্তুর ভরের উপর। অবজেক্টিভ আসতে পারে জড়তার পরিমাপ কি, অর্থাৎ জড়তা কার উপর নির্ভর করে? জড়তা বস্তুর ভরের উপর নির্ভর করে। যার ভর যত বেশি তার জড়তা তত বেশি হবে। সাপোজ একটা ফুটবলের কথা তুমি চিন্তা করো, একটা ফুটবলের ভর কত হবে? সাপোজ 200 গ্রাম। এই ফুটবলটা তার আদি অবস্থা থেকে সরাইতে তোমার যতটুকু বল প্রয়োগ করতে হবে, 5 কেজি ভরের একটা বস্তু যদি থাকে তার সাথে অনেক বেশি বল তোমাকে প্রয়োগ করতে হবে। সুতরাং 5 কেজি ভরের বস্তুর জড়তা বেশি। এজন্য আমরা বলি যে জড়তা বস্তুর ভরের উপর নির্ভর করে, অর্থাৎ জড়তার পরিমাপ হলো বস্তুর ভর। তারপরে লিখেছি আমি জড়তা কত প্রকার? জড়তা দুই প্রকার। এক নম্বর হলো স্থিতি জড়তা, দুই নম্বর হলো গতি জড়তা। স্থিতি জড়তা কি? স্থিতি জড়তাটা কি? স্থিতি জড়তা হলো স্থির বস্তু চিরকাল তার স্থিতিশীলতা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম বা প্রবণতা তাকে স্থিতি জড়তা বলা হয়। কি বললাম? স্থির বস্তু চিরকাল তার স্থিতিশীলতা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম বা প্রবণতা তাকে স্থিতি জড়তা বলে। এর মানে যে বস্তুটা স্থির আছে ওর টেন্ডেন্সি হলো, ওর প্রবণতা হলো ও সারা জীবন স্থির থাকবে, স্থির থাকতে চাবে। ওকে বল প্রয়োগ করে সেখান থেকে সরাইতে হবে। এর একটা উদাহরণ আছে, যেমন তুমি স্টেশনে যে সাপোজ গাড়িতে বসে আছো, তুমি কোথাও যাবে, সাপোজ মানুষের দিকে ঢাকা যাবে, গাড়িতে বসে আছো, হঠাৎ করে ড্রাইভার সাহেব কি করলো? গাড়ি স্টার্ট করে চলতে শুরু করলো, গাড়ি চলতে শুরু করলো। তুমি খেয়াল করে দেখবা তুমি যে সিটে বসে আছিলা তুমি কিন্তু পেছন দিকে একটু হেলে পড়ো। যখন গাড়ি স্টার্ট করবে, চলতে শুরু করবে, তখন হঠাৎ করে চলতে শুরু করলে তুমি দেখবা তোমার শরীরের কিছু একটা অংশ, উপরের অংশটা পেছন দিকে হেলে পড়ছে। বা তুমি মোটরসাইকেলে বসে রয়েছো, হঠাৎ করে মোটরসাইকেল টান দিয়েছে, চলতে শুরু করছে, তুমি পেছন দিকে হেলে পড়ছো, তোমাকে শক্ত করে ধরতে হবে, না হয় পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এর কারণ কি? এর কারণ হলো তুমি যে বসা ছিলা, তুমি যে স্থির ছিলা, স্থিতি জড়তার সংজ্ঞা অনুযায়ী তোমার টেন্ডেন্সি হলো তুমি স্থির থাকবা, কিন্তু গাড়ি যখন চলতে শুরু করছে তুমি স্থির থাকতে চাইছো, তুমি আগের অবস্থায় ফিরে যেতে চাইছো, এই জন্য তুমি পিছন দিকে হেলে পড়ছো। এটা হলো স্থিতি জড়তার একটা উদাহরণ আমরা বলতে পারি। এরকম অসংখ্য উদাহরণ আছে। সুতরাং আমরা স্থিতি জড়তার সংজ্ঞাটা বলবো, স্থির বস্তু চিরকাল তার স্থিতিশীলতা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম বা প্রবণতা তাকে স্থিতি জড়তা বলা হয়। এখানে যে বিষয়টা বলতেছিলাম,
2 নম্বরের কোশ্চেন আসতে পারে কি যে থেমে থাকা গাড়ি হঠাৎ চলতে শুরু করলে বা থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে বাস যাত্রীদের শ্রেণী দিকে হেলে পড়ে কেন? কারণ কারণ উপস্থিতি জড়তার জন্য। বাস সংলগ্ন যাত্রীর দেহের যে অংশগুলো আছে এই অংশগুলো পেছনের দিকে হেলে পড়বে, কারণ সে চাবে তার স্থিতিশীলতা বজায় রাখতে আর পরবর্তীতে সে গতিশীল হবে। পরের লিখছি আমি গতিজড়তা। গতিজড়তা কি? গতিজড়তা হলো গতিশীল বস্তু চিরকাল তার গতিশীলতা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম বা প্রবণতা তাকে গতিজড়তা বলে। এটার উদাহরণ আমরা বলতে পারি একটা গাড়ি চলতেছে, তুমি গাড়িতে বসা আছো, হঠাৎ যদি গাড়ি ব্রেক করে তাহলে তুমি কিন্তু সামনের দিকে ঝুঁকে পড়ো, সামনের দিকে ঝুঁকে পড়ো। কারণ কি? তুমি গতিশীল ছিলে, গাড়িটা যখন থেমে গেছে গতিজড়তার সংজ্ঞা যেহেতু টেন্ডেন্সি হলো তুমি গতিশীল থাকবে, সারা জীবন তুমি গতিশীল থাকবে, কিন্তু যখন থেমে গেল তোমার সেই গতিশীলতা বজায় রাখার জন্য তুমি সামনের দিকে কিছুটা ঝুঁকে পড়ছো। এখানে কোশ্চেন হইতে পারে যে চলন্ত বাস বা চলন্ত গাড়ি হঠাৎ করে ব্রেক করলে যাত্রী সামনের দিকে ঝুঁকে পড়ে গেল, যাত্রী সামনের দিকে ঝুঁকে পড়ে গেল, এটা গতিজড়তার জন্য। তাহলে আমরা একটু কল্পনা করতে পারি, চিন্তা করতে পারি, যেমন ধরো পৃথিবী তো আমরা জানি যে অনবরত কি করতেছে, গতিশীল করতেছে, সূর্যের চারদিকে ঘুরতেছে। পৃথিবী যদি 1 সেকেন্ডের জন্য থেমে যায়, তোমাকে যদি কোশ্চেন করে যে তুমি তো সায়েন্স পড়ো, তুমি ফিজিক্স পড়তেছো, বলো পৃথিবী যদি 1 সেকেন্ডের জন্য থেমে যায় তাহলে কি হবে? পৃথিবীতে যা কিছু আছে সব কিছু লন্ডভন্ড হয়ে যায়। হয়তো দেখা যাচ্ছে যে উত্তর মেরুটা দক্ষিণ মেরুতে চলে গেছে, দক্ষিণ মেরুটা উত্তর মেরুতে চলে গেছে। কারণ সাধারণত একটা গাড়ি 50-60 কিলোমিটার 70 কিলোমিটার বেগে চলে, ওই গাড়ি যদি হঠাৎ করে ব্রেক করে তাহলে দেখা যাবে যে 2 সিট সামনে যে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ গতিজড়তার জন্য। আর পৃথিবীর গতি তো অনেক বেশি, এটা যদি 1 সেকেন্ডের জন্য হঠাৎ করে যদি থেমে যায় তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং আমরা আলোচনা করলাম জড়তা কাকে বলে, জড়তা কত প্রকার, গতি জড়তা, স্থিতি জড়তা। গতি জড়তা নিয়ে আমরা আলোচনা করেছি, স্থিতি জড়তা নিয়ে আলোচনা করেছি, বল নিয়ে আলোচনা করেছি। নিউটনের গতির প্রথম সূত্র কি? প্রথম সূত্র থেকে দুইটা বিষয়ে ধারণা পাওয়া যায়, একটা হলো বল আর একটা জড়তা। বিষয়গুলো আবার তোমাদেরকে আমি মনে করিয়ে দিলাম। এখন যাব নিউটনের গতির দ্বিতীয় সূত্রের মধ্যে। নিউটনের গতির দ্বিতীয় সূত্র। নিউটনের গতির দ্বিতীয় সূত্র আমি আগে সংজ্ঞাটা বলি, সূত্রটা বলি, তোমরা মনোযোগ দিয়ে শুনো। বস্তুর ভর বেগের পরিবর্তনের হার, বস্তুর ভর বেগের পরিবর্তনের হার ওই বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং এই বল যে দিকে ক্রিয়া করে বস্তুর ভর বেগের পরিবর্তন সেই দিকেই ঘটে। এটা হলো নিউটনের গতির প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র কোশ্চেন আসতে পারে নিউটনের গতির দ্বিতীয় সূত্রটি বিবৃতি করো বা লিখো, তখন শুধু তোমাকে এইটুকু লিখলেই হবে। এইখান থেকে আরেকটা কোশ্চেন হতে পারে নিউটনের গতির দ্বিতীয় সূত্রটি বিবৃতি ও ব্যাখ্যা করো। তাহলে বিবৃতি বলে দিলাম, কি বললাম? বস্তুর ভর বেগের পরিবর্তনের হার ওই বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভর বেগের পরিবর্তন ও সেই দিকেই ঘটে। এখন ব্যাখ্যাটা তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, ব্যাখ্যাটা দেখলে সূত্রটা আরেকটু ক্লিয়ার হয়ে যায়। আমরা মনে করি m ভর বিশিষ্ট কোনো একটা বস্তু u আদিবেগে গতিশীল। কি বললাম? u আদিবেগে গতিশীল। m ভর বিশিষ্ট কোনো একটা বস্তুর উপর F বল প্রয়োগ করা হলে t সময় পরে বস্তুটি বিশেষ বেগ প্রাপ্ত হয়। তাহলে কি বললাম? u আদিবেগ বিশিষ্ট বা u আদিবেগে গতিশীল m ভর বিশিষ্ট কোনো একটা বস্তুর উপর যদি F বল প্রয়োগ করা হয় বস্তুটি t সময় পরে বিশেষ বেগ প্রাপ্ত হবে। এইখানে একটা বিষয় হলো যে ভরবেগটা কি? ভরবেগ হলো বস্তুর ভর এবং বেগের গুণফল, কে ভরবেগ বলা হয়। তাহলে বস্তুর আদি ভরবেগ বলবো আমরা mu, বস্তুর আদি ভরবেগ কি mu, বস্তুর শেষ ভরবেগ হলো mv। তাহলে ভরবেগের পরিবর্তন যদি আমি বলি, বস্তুর ভরবেগের পরিবর্তন হলো mv mu। ভরবেগের পরিবর্তনের হার, তার মানে সময় দ্বারা ভাগ করা, তাহলে ভরবেগের পরিবর্তনের হার হলো সময় দ্বারা ভাগ করবটি। তাহলে এই যে আমি যে ক্যালকুলেশনটা করলাম এখানে যেটা আছে সেটা হলো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। কি কতটুকু বল প্রয়োগ করছি? F বল প্রয়োগ করছি,
সুতরাং তাহলে এটাকে আমরা লিখতে পারি বস্তুর ভরবেগের পরিবর্তনের হার ওই বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক অর্থাৎ প্রপোর্শনাল এর। তাহলে mv mu t সমানুপাতিক f। তোমরা যদি এইটুকু মনে রাখো, এই গাণিতিক টার্মটুকু যদি মনে রাখো, তাহলে দ্বিতীয় সূত্রটা তোমাদের মনে থাকবে। এইখানে একটু খেয়াল রাখো, কি লিখছি আমি? mv mu t, অর্থাৎ বস্তুর ভরবেগের পরিবর্তনের হার ওই বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। একটা কথা এক করতে হলে সেটা হলো এই যে ভরবেগের পরিবর্তন হচ্ছে, কোন দিকে ভরবেগের পরিবর্তন হবে? আমি যেই দিকে বল প্রয়োগ করব ওই দিকেই ভরবেগের পরিবর্তন হবে, এই কথাটা বলে দিলাম। ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যে দিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেই দিকে ঘটে। তাহলে ব্যাখ্যাটা একটু সাজিয়ে লিখতে হবে, শুধু এই কথাগুলো লিখে দিতে হবে। কি মনে করি ইউ আদিবেগ বিশিষ্ট, ইউ আদিবেগে গতিশীল এক বল বিশিষ্ট কোন একটি বস্তুর উপর এক বল প্রয়োগ করার ফলে বস্তুটি t সময় পরে বিশেষ বেগ প্রাপ্ত হয়। সুতরাং বস্তুটির ভরবেগের পরিবর্তন হলো mv mu, ভরবেগের পরিবর্তনের হার mv mu/t। নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুসারে mv mu/t সমানুপাতিক f। এটা হলো ব্যাখ্যা। তাহলে আমরা এই ক্ষেত্রে যে বিষয়টা জানলাম সেটা হলো নিউটনের গতির দ্বিতীয় সূত্রটি বিবৃতি এবং ব্যাখ্যা। এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে, সেটা হলো নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে প্রমাণ করে F = ma। নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে F = ma প্রমাণ করো, অথবা বল এবং ত্বরণের মধ্যে সম্পর্ক স্থাপন করো। বল এবং ত্বরণের মধ্যে সম্পর্ক কি বললাম? দ্বিতীয় সূত্র থেকে F = ma প্রমাণ করো। দ্বিতীয় সূত্র থেকে F = ma, অথবা বল ও ত্বরণের মধ্যে সম্পর্ক স্থাপন করো। বল ও ত্বরণের মধ্যে সম্পর্ক স্থাপন করো। দেখো কোশ্চেন একটাই, দুইটা কোশ্চেন কিন্তু আনসার এক। কোথায় থেকে? নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে বল এবং ত্বরণের মধ্যে সম্পর্ক স্থাপন করো, অথবা F = ma প্রমাণ করো। এই কোশ্চেনটার আনসার যদি আমরা দিতে যাই, একটু আগে তোমাদেরকে দেখিয়েছি আমি নিউটনের গতির দ্বিতীয় সূত্রের ব্যাখ্যা। নিউটনের গতির দ্বিতীয় সূত্রের ব্যাখ্যা থেকে কি পেয়েছি? নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে ব্যাখ্যা পেয়েছি mv mu/t সমানুপাতিক f। তো এই পর্যন্ত লিখো। এই পর্যন্ত লিখে পরের যে কাজটুকু করবা সেটা হলো, দেখো এখান থেকে যদি আমি একটা কমন নিয়ে নিই, কি থাকবে? v - u/t সমানুপাতিক f। ত্বরণ আগে গতিপথে আমরা পরে আসছি, ত্বরণ a = v - u/t। তাহলে এখান থেকে কিন্তু আমরা এটা লিখতে পারি m এর সমানুপাতিক f। তুমি সাইডে দিয়ে দিবা a = v - u/t। তাহলে আমরা কি বললাম? m এর সমানুপাতিক f পাইছি। আমরা জানি সমানুপাতিক উঠাই দিলে একটা কনস্ট্যান্ট অর্থাৎ ধ্রুবক বসে, তাহলে এখানে আমরা কি সেটা লিখবো যে ma = km। এখানে ইকুয়েশন নাম্বার 1 দিয়ে দিতে পারি। এখানে কি হলো? একটি সমানুপাতিক ধ্রুবক, এখানে k একটি সমানুপাতিক ধ্রুবক। এই k মান নির্ভর করে বলের একক নিউটনের উপর। দেখো এখানে আমি কি লিখলাম? ma = km। এক নম্বর ইকুয়েশন দিয়েছিলাম কি হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, k কার উপর নির্ভর করে? বলের একক নিউটনের উপর নির্ভর করে। এখানে কি হলো? এখানে বল সমান দেওয়া থেকে তোমরা 1 বলো, তাহলে বল হলো 1 কেজি, ত্বরণ 1 ms = 2। সুতরাং যখন m = 1 কেজি হবে, ত্বরণ a = 1 ms = 2 হবে, তখন কিন্তু অটোমেটিক্যালি আমরা বল F = 1 নিউটন লিখতে পারি। বল F = 1 নিউটন যদি লিখি, তাহলে এক নম্বর সমীকরণে যদি আমি কি লিখি, তাহলে এখানে কি হয়ে যায়? k মান 1 আসে। k মান এটা হইলে k মান কি হয়? k মান তাহলে F = 1 নিউটন আসলো। 1 নিউটন যদি আসে এখানে, তাহলে এক নম্বর ইকুয়েশন থেকে আমরা লিখতে পারি k = 1। এই k = 1 আমি এক নম্বর সমীকরণে যদি k এর মান বসাই তাহলে কি চলে আসে? F = f। f f। তাহলে আমরা তো কোশ্চেনটা কি জানতে চাইছিল যে নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে প্রমাণ করে F = ma, অথবা বল এবং ত্বরণের মধ্যে সম্পর্ক আলোচনা করা। ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা আর নিয়মিত ক্লাসগুলো দেখবা। আমরা ইনশাআল্লাহ পরবর্তী